নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি। দুটো পর্ব পড়া হয়ে গেছে। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশ আজ। এই পর্বের নাম বিকালে সুনীলবাবুর বাসায়। শুরু করি। সেদিন এজলাসে ঢুকিতেই সাপ ডেপুটি সুনীলবাবু জিজ্ঞাসা করিলেন, কি নিধিরামবাবু, লাল বিহারী বাবুকে আমার খবরটা দিয়েছিলেন তো? সর্বনাশ! নিধু তাহা একেবারে ভুলিয়া গিয়াছে। সে কথা একেবারেই তাহার মনে ছিল না। মঞ্জুর সঙ্গে দেখা হইলে তাহার কোনো কথাই ছাই মনে থাকে না। সে আমতা আমতা করিয়া বলিল, হুজুর, খবরটা দেওয়া হয়নি। আমার বাড়িতে অসুখ বিসুখ, উনিও স্কুলে কি সব কাজে বড় ব্যস্ত। বড়ই দুঃখিত। না না, সেজন্যে কি, সেজন্য কিছু মনে করবেন না। দেখি যদি সুবিধে পাই, সামনের রবিবারে আমি নিজেই সাইকেল করে যাব। সামনের শনিবারে আপনি শুধু জানিয়ে দেবেন দয়া করে যে আমি রবিবারে যেতেও পারি, তাহলেই হলো। সাধন মোক্তার ফৌজদারি কোর্টের বটতলা হইতে নিধুকে দেখিতে পাইয়া তাহার দিকে আসিতেছিলেন। সাব ডেপুটির এজলাসের বাহির হইবার সঙ্গে সঙ্গে নিধু একেবারে সাধনের সামনে গিয়া পড়িল। আরে এই যে নিধিরাম, আজ এলে সকালে? বেশ বেশ, চলো, একটা জামিননামা আছে। যদুদা তোমায় খুঁজছিলেন যে, দেখা হয়েছে? আজ্ঞে না, এই তো আমি পা দিয়েছি কোর্টে। কারো সঙ্গে এখনো। সুনীলের এজলাসে কি কেস ছিল? সাধন মোক্তার প্রবীণ লোক সাব ডেপুটির সামনাসামনি যদিও কখনো হুজুর ছাড়া সম্বোধন করেন না, কিন্তু সেই সাব ডেপুটি বা অন্য জুনিয়র হাকিমদের প্রথম পুরুষে উল্লেখ করিবার সময় তাহাদের নামের শেষে বাবু পর্যন্ত যোগ করেন না। ইহাতে সাধন ভাবেন তাহার চরিত্রের নির্ভীকতা প্রকাশ পায়। নিধু তাহার প্রশ্নের জবাব দিয়া যদু মোক্তারের খোঁজে গেল। বার লাইব্রেরিতে যদু বাড়ুজ্যে, ধরণীপাল ও হরিবাবু বসিয়া কি লইয়া তর্ক বিতর্ক করিতেছেন। এমন সময় নিধুকে ঢুকিতে দেখিয়া যদু বলিলেন, আরে নিধিরাম যে, এসো। সেদিনের রূপনারায়ণপুরের মারামারির কেসের রায় আজ বেরুবে। আসামি দুজন এখনো এসে পৌঁছল না। ওদের টাকা আগে হাত করতে হবে, নয়তো কিছু দেবে না। তুমি এখানে বসে থাকো। তুমিও তো কেসে ছিলে, তোমারও পাওনা আছে। ওরা এলে কোর্ট মুখো যেন না হয়। কেন? আসামি সব বেকসুর খালাস হয়েছে রায়, আমি খবর নিয়েছি। এ তো ভালো কথা, তবে তারা এলে যা টাকা বাকি আছে। ধরণী ও হরিমোক্তার নিধুর কথা শুনিয়া হাসিলেন। যদু বাড়ুজ্যে মুখে হতাশার ভাব আনিয়া বলিলেন, জুনিয়র মোক্তার কিনা এখনো গায়ে স্কুল কলেজের বেঞ্চির গন্ধ। বুঝতে তোমার এখনো অনেক দেরি বাবা। নিধু জিনিসটা এখনো ভালো করিয়া বুঝিতে পারে নাই দেখিয়া প্রবীণ হরিমোক্তার বলিলেন, নিধিরাম বাবু, বুঝলেন না? আসামি যদি ঘুণাক্ষরেও জানতে পারে সে খালাস পাবে, তবে সে আপনাকে বা যদুদাকে আর সিকি পয়সাও ঠেকাবে না। কোর্টের ওদিকে গেলে ওই পেশকার টেস্কার পয়সা আদায় করার জন্যে খবরটা শুনিয়ে দেবে, কারণ সবাই তো ওত পেতে আছে পরের ঘাড় ভাঙবার। আগে বুঝেছি হরিদা, এই যে এরা এসেছে, রূপনারায়ণপুরের সেই মক্কেল দুজন। যদুবাবু অমনি তাহাদের উপর যেন ছোঁ মারিয়া পড়িয়া বলিলেন, এই যে এলে, এসো বসো বাবা। খবর তো বড় খারাপ। আগন্তুক মক্কেল দুটি পল্লীগ্রামের লোক, পরনে হাঁটু পর্যন্ত তোলা ময়লা কাপড়, পায়ে কাদা, গায়ে ময়লা আকার প্রকারহীন পিরান বা ফতুয়ার উপর গামছা ফেলা, বগলে ছোট পুঁটুলি। ইহাদের মধ্যে একজনের চেহারা খুব লম্বা চওড়া, এক মুখ দাড়ি, গোল গোল ভাটার মতো চোখ। দেখিলে মনে হয় বেশ বলবান, তবে নিরীহ ও নির্বোধ ধরনের। দুজনেই উৎসুকভাবে বলিল, কি খবর বাবু? খবর খারাপ, হাকিম খুব চটেছেন। কার ওপর চটলেন বাবু? তোমাদের দুজনের ওপর। জেলে যেতে হবে, রায়ের গতিক ভালো নয়।
আজ একবার হদ্দমুদ্দ শেষ চেষ্টা করে দেখি যদি খালাস করতে পারি। কিন্তু এই সময় যদু বাণুজ্যে নিধুর হাতে একটা স্লিপে কি লিখিয়া দিলেন। নিধু স্লিপটা পড়িয়া বলিল, বাবু আজ বিশেষ চেষ্টা করবেন তোমাদের জন্যে। 3 টাকা 13 আনা 9 পাই প্রত্যেকের খরচ চাই। বাবু, টাকা তো অত মোরা আনিনি, মোরা জানি রায় বেরুবে। যদু বাণুজ্যে মুখ খিচাইয়া বলিলেন, রায় বেরুবে? রায়ে তোমাকে একেবারে বেকসুর খালাস দিয়ে দেবে যে। যাও গিয়ে এখন 2 বছর ধরে ঘানি টানোগে জেলে, তবে তোমাদের চৈতন্য হবে। সেদিন কি বলে দিয়েছিলাম? তা বাবু বলে তো দিলেন, কিন্তু ইদি কি যে মোদের দিন চলে না এমনটা হয়েছে। এই মোকদ্দমায় এ পর্যন্ত 22-23 টাকা উকিল মোক্তারের দেনা, আর পুলিশ। ওসব প্যানানি রাগ্গে যা তুলে, টাকা না আনিস এক পা নড়বো না এখান থেকে। দেখি কি হয়, বছর ঘানি টানতে হয় দেখি একবার। না বাবু, আপনি একবার চেষ্টা করে দেখুন। আমি টাকার সন্ধান করে আসছি, বাজারের দিকে যাই। আমাদের গাঁয়ের 2 লোক এসেছে, তাদের কাছে। তা যা শিগগির। আর শোন একটা কথা, কাছে আয়। তাহারা কাছে সরিয়া আসিলে যদু মোক্তার গলার সুর নিচু করিয়া বলিলেন, খবরদার যেন কোর্টের দিকে যাবি নে। তোদের দেখলে হাকিমের রাগ হবে, শেষকালে বাঁচাতে পারবো না তোদের। টাকা এনে আমার হাতে দিয়ে চুপটি করে এই বার লাইব্রেরিতে বারান্দায় বসে থাকবি, বুঝলি? বেশ বাবু, যা বলবেন। লোক 2টি চলিয়া গেলে হরি ও ধরণী মোক্তার হো হো করিয়া হাসিয়া ঘর ফাটাইবার উপক্রম করিলেন। হরি মোক্তার বলিলেন, বাবা, পাক্কা লোক যদুদা। ওর কাছে মক্কেলের চালাকি না কোর্টের আমলাদের চালাকি? যদু সগর্বে বলিলেন, আরে ভায়া, টাকা রয়েছে ওদের কাছে, দেবে না, দিতে চায় না। এই কাজ করছি এই রামনগরের কোর্টে আজ প্রায় 40 বছর। দেখে দেখে ঘুণ হয়ে গেলাম। এখনই দেখো এসে টাকা দিয়ে যাবে। বাইরে দুজনে পরামর্শ করতে গেল আর কাছা থেকে টাকা খুলতে গেল। আমি জ্ঞান হয়ে অবধি এই দেখে আসছি। কত হাকিম এলো, কত হাকিম গেল। রমেশ দত্তকে এই কোর্টে দেখেছি, তখন তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেট, সিভিলিয়ান রমেশ দত্ত। আমি আজকের লোক নই। নিধুকে ডাকিয়া যদু বাণুজ্যে বলিলেন, তুমি বসো এখানে, আমি এজলাসে যাব একবার। কোথাও যেও না টাকা আদায় না করে। আজ 12 মাসের মোক্তারি জীবনে নিধু এরকম অনেক দেখিল। একবার তাহার মনে হয় এর চেয়ে স্কুল মাস্টারি করা অনেক ভালো ছিল। এ দুঃখের কথা, পলে পলে মনুষ্যত্বের এই মরণ, কাহার কাছে এসব কথা ব্যক্ত করিবে সে? একজন মাত্র মানুষ আছে, সে মঞ্জু। মঞ্জুর কাছে সামনের শনিবারে সব সে খুলিয়া বলিবে। এ জীবন আর ভালো লাগে না। কোর্টের কাজ সারিয়া বাহির হইতে প্রায় 5টা বাজিল। সাধন মোক্তার তাহাকে বাসায় যাইবার পথে ধরিয়া বসিলেন। ওহে নিধিরাম, শোনো শোনো, আমার সে ব্যাপারটা আগে বুঝেছি, সে এখন হবে না। কেন বলো তো? জিজ্ঞেস করেছিলে বাড়িতে? বাড়িতে আর জিজ্ঞেস করব, এখন নিজেরই মন নেই। এই তো রোজগারের দশা, দেখছেন তো সব। ওসব কাজের কথা নয় হে, তুমি ছেলে মানুষ, এখনই কি রোজগার করতে চাও? দিন যাক, সিনিয়র মোক্তারগুলো আগে পটল তুলুক, ততদিনে আমাকেও পটল তুলতে হবে দাদা। তুমি ভুল করছো ভায়া, ভেবে দেখো আগে, তোমাকে এ কাজ করতেই হবে। বাড়িতে এরা তোমাকে পছন্দ। নিধু বাসায় আসিয়া দোর খুলিল। এখানে নিজেরই রাঁধিতে হয়, একটা ছোকরা চাকর কাজকর্ম করে। ঘর দোর বড় অপরিষ্কার দেখিয়া সে চাকরটিকে ডাকিয়া ধমক দিল, বলিল, উনুনে আঁচ দে, রান্না চড়িয়ে দেব। ভালো বিপদে ফেলিয়াছে সাধন মোক্তার। বাড়িতে পছন্দ করিয়াছে তো তাহার কি, কাল সকালে স্পষ্ট জবাব দেয়া দিবে। হাত মুখ ধুইয়া রান্না চাপাইবার উদ্যোগ করিতেছে, এমন সময় সাব ডেপুটির আর্দালি আসিয়া একখানা পত্র তার হাতে দিল। সুনীলবাবু তাহাকে একবার
এখনই দেখা করিতে লিখিয়াছেন, সেখানেই সে চা খাইবে। সন্ধ্যা তখনও হয় নাই, সুনীলবাবু বৈঠকখানায় বসিয়া মুন্সেফ বাবুর সঙ্গে গল্প করিতেছিলেন। আসুন নিধিরামবাবু, বসুন, আপনার জন্যে আমরা অপেক্ষা করছি, কেউ চা খায়নি। আগে আমি তো চা খাইনে, আপনারা খান। নমস্কার মুন্সেফ বাবু, বেশ ভালো আছেন? মুন্সেফ বাবুটি নবাগত। সুনীলবাবু নিধুর পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এর কথাই বলছিলাম, বেশ প্রমিসিং মুখটিয়ার, যদিও এই সবে। মুন্সেফ বাবু বলিলেন, আপনার নাম শুনেছি এর মুখে নিধিরামবাবু, আপনার বাড়ি বুঝি লাল বিহারী বাবুর স্বগ্রামে? আগে আপনি তাকে চেনেন? হ্যাঁ, আলাপ নেই, তবে একই সার্ভিসের লোক, যদিও তিনি আমাদের চেয়ে সিনিয়র। নাম খুব জানি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আগে বলুন। লাল বিহারী বাবুর বড় ছেলে অরুণকে আপনি জানেন? দেখিনি, তবে নাম শুনেছি। তিনি এখানে আসেননি, তবে শুনছি সামনের রবিবার নাকি আসবেন। সুনীলবাবু বলিলেন, তবে তো ভালো হলো অমরবাবু, চলুন আপনিও সামনের রবিবারে ওদের ওখানে অরুণবাবুকে দেখে আসবেন। কি বলেন নিধিরামবাবু? আগে এ তো খুব ভালো কথা। মুন্সেফ বাবু বলিলেন, আপনাকে বলি, আমার একটি ভাগ্নির সঙ্গে অরুণবাবুর বিবাহের প্রস্তাব হয়েছে, মানে এখনো ফর্মালি কথা হয়নি ওর সঙ্গে, আমরা দেখে এসে। আগে খুব ভালো কথা। সুনীলবাবু বলিলেন, আমরা রবিবারে যাব দুজনে, আপনি দয়া করে শুধু লালবিহারী বাবুকে যদি জানিয়ে রাখেন। এ আর বেশি কথা কি বলুন, আমি নিশ্চয় বলবো এখন। আগে না, আমি তো চা খাইনে, এ কাপ নিয়ে যাও। আচ্ছা, বাড়তি কাপ আমাদের এখানে দিয়ে যা, চা ফেলা যাবে না আমাদের কাছে। কি বলেন অমরবাবু, আপনাকে কি ওভালটিন দেবে? আগে না, আমি শুধু এই খাবার এক গ্লাস জল দিলেই। ওরে বাবুকে এক গ্লাস জল আর পান নিয়ে আয় 3 খিলি। আরও আধ ঘণ্টা কথাবার্তার পরে নিধিরাম বিদায় লইয়া বাসায় আসিল। তাহার মনটা বেশ প্রফুল্ল। এত বড় বড় অফিসারের সঙ্গে বসিয়া চা খাইয়া আড্ডা দিবে সে কখনো ভাবিয়াছিল? গ্রামে তাহারা অত্যন্ত গরিব, তাহার বাবা তো কোথাও সুখ পান না গরিব বলিয়া, কাছারির নায়েব দুবেলা ডাকিয়া শাসন করে, আর আজ সে কিনা মহকুমার দণ্ডমুণ্ডের কর্তাদের সঙ্গে সমানে সমানে বসিয়া জল খাবার খাইল, গল্প গুজব করিল। গ্রামে গিয়া একটা গল্প করিবার জিনিস হইয়াছে বটে, কিন্তু তাহার চেয়েও, এ সবের চেয়েও গর্বের বিষয় তাহার জীবনে মঞ্জুর সঙ্গে আলাপ। মঞ্জুর মতো শিক্ষিতা, সুন্দরী, বড় দরের গভর্নমেন্ট অফিসারের মেয়ের সঙ্গে তাহার আলাপ, তাহার বন্ধুত্ব। তাহার এ সৌভাগ্যের তুলনা হয়? কজনের ভাগ্যে এমন ঘটে? কিন্তু মুশকিল ঘটিয়া গেল। সামনের রবিবারে যদি ইহারা গিয়া উপস্থিত হন, তবে গোলমালে এমন সকলে ব্যস্ত হইয়া উঠিবে যে মঞ্জুর সহিত দেখাশোনা হয়তো ঘটিয়াই উঠিবে না। তাহাদের গ্রামে যখন ইহারা যাইতেছেন, তখন তাহাকে ইহাদের লইয়াই ব্যস্ত থাকিতে হইবে। মঞ্জুর সহিত সে দেখা করিবে কখন? মঞ্জু যে বলিয়াছিল আগামী রবিবারে অভিনয়ের সম্বন্ধে পরামর্শ করিবে, সে সব গেল উল্টাইয়া। তাহার সময় কই? সামনের রবিবার একেবারে মাটি। পরদিন যদুবাবু যে কতকটা অবিশ্বাস, কতকটা আগ্রহের সুরে তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ হে নিধু, সুনীলবাবু আর মুন্সেফ বাবু নাকি সামনের হপ্তায় তোমাদের গাঁয়ে, তোমাদের বাড়ি যাচ্ছেন? নিধু হাসিয়া বলিল, কে বললে? সব শুনতে পাই হে, সব কানে আসে। পেশকার বাবুর মুখে শুনলাম, সুনীল বাবুর চাপরাশি বলেছে। আগে হ্যাঁ কাকা, তবে আমাদের বাড়ি তো নয়, আমাদের প্রতিবেশী লাল বিহারী বাবু মুন্সেফ, তাঁদেরই বাড়ি। সে যাই হোক, তুমিও একটু তোমার বাড়িতে নিয়ে যেও, খাতির যত্ন করো হে। হাকিমদের বাড়ি যাতায়াত করলে বা হাকিম বাড়িতে যাতায়াত করলে মক্কেলের চোখে উকিল মোক্তারের কদর বেড়ে যায়। ও একটা মস্ত খাতির হে। যদু মোক্তার যেন একটু ক্ষুণ্ণ হইয়াছেন মনে হইল।
তিনি এতকাল রামনগরে মোক্তারি করিতেছেন, তাহার এখানে শহরের বাসায় নিমন্ত্রণ উপলক্ষে অনেকবার হাকিমদের পদধূলি যে না পড়িয়াছে তাহা নয়, কিন্তু কই কোনো হাকিম তো তাহার পৈতৃক গ্রামের বাঁশবনের অন্ধকারে কখনো যান নাই। এ মান অনেক বড়, এর মূল্য অনেক বেশি। এই অর্বাচীন জুনিয়র মোক্তারটার অদৃষ্টে কিনা শেষে এই সম্মান জুটিল। শনিবার সুনীলবাবু নিধুকে এজলাসে বলিলেন, লালবিহারী বাবুর নামে চিঠি আর দিলাম না, বুঝলেন? যদি না যাওয়া হয় আপনি মুখেই বলবেন। বাড়ি যাইবার পথে নিধু কতবার ভাবিল, তাই যেন হয়, হে ভগবান, ওদের যাওয়া যেন না ঘটে। যদু মোক্তারের বর্ণিত মানখাতির বা মক্কেলের চোখে মূল্যবৃদ্ধি সে চায় না বর্তমানে। শনি রবিবারগুলি যেন এভাবে নষ্ট না হয়, ভগবানের কাছে এই তাহার প্রার্থনা। মক্কেলের মানখাতিরে কি হইবে? বাড়ি পৌঁছিয়া বিপদের উপর বিপদ। তাহার এক বৃদ্ধ মেসমশায় আসিয়াছেন। তাহার বকুনিরও বিরাম নাই, তামাক খাওয়ারও বিরাম নাই। নিধুকে দেখিয়া তিনি যেন তাহাকে আঁকড়াইয়া ধরিলেন। বাজে বকুনিতে নিধুর কান ঝালাপালা হইয়া উঠিল। নিধুর মাকে দেখাইয়া বলিলেন, চিনু তো কালকের মেয়ে। আমি যখন ওর জ্যাঠতুতো দিদিকে বিয়ে করি তখন চিনুর বয়স কত? এতটুকু মেয়ে, রাঙা ছোট্ট শাড়ি পরে গুটগুট করে হাঁটত। বসো হে নিধুবাবু, তোমরা হলে আমার নাতির বয়সী। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া প্রায় ঘণ্টাখানেক কাটিল। মেসমশায় তাহাকে আর ছাড়েন না। তিনি কোন কালে চা বাগানে কাজ করিতেন সেই আমলের সব গল্প। নিধুর মা তাহার পিতার বয়সী ভগ্নিপতির ঘন ঘন তদারক করিতেছেন। বাড়ি শুদ্ধ সরগরম। আজ কি মঞ্জুও একবার খোঁজ লইল না? নিধুর মন রীতিমতো দমিয়া গেল। সন্ধ্যার প্রায় ঘণ্টা দুই পরে নিধু একবার বাড়ির বাহির হইল। লালবিহারী বাবুর বাড়িতে যাইবার খুব ভালো অজুহাত তাহার রহিয়াছে, হাকিম বাবুদের আসিবার সংবাদটা দেওয়া। সে চাহিয়া দেখিল উহাদের বৈঠকখানায় তাহার বাবা বসিয়া আছেন। পাড়ার আরও দু একটি বৃদ্ধ সেখানে উপস্থিত। দাবা খেলা চলিতেছে। নিধু ঘরে ঢুকিতেই লালবিহারী বাবু বলিলেন, আরে নিধু যে, এখন এলে? এসো এসো। আগে কাকাবাবু, একটা কথা বলতে এলাম। আমাদের সাব ডেপুটি সুনীলবাবু আর মুনসেফ অমরবাবু কাল আপনার বাড়ি বেড়াতে আসবেন বলে দিয়েছেন। ও সুনীল, শিমলে তাঁতিপাড়ার সুনীল? বুঝেছি, জগত্তারণের ছেলে সুনীল। তবে অমরবাবুকে তো আমি ঠিক চিনি না। নাম শুনেছি বটে, ছোকরা মতো না? হ্যাঁ, তাই হবে। আমাদের সার্ভিসের সিনিয়র লোকদের অনেককেই জানি কি না। অমরবাবু ছোকরাই হবে। আগে হ্যাঁ, বয়স বেশি নয়, নতুনও খুব নয়, 5-6 বছরের সার্ভিস। ওই হলো, আমাদের সার্ভিসে ওসব জুনিয়রের দল। তা তুমি একবার বাড়ির মধ্যে গিয়ে তোমার কাকিমাকে কথাটা বলো হে। নিধু দুরু দুরু বক্ষে বাড়ির মধ্যে ঢুকিল। রান্নাঘরের দাওয়ায় ঝি বসিয়া কি করিতেছে, দু একটা চাকর ঘুরিতেছে, আর কেহ নাই। নিধু ঝিকে বলিল, কাকিমা কোথায়? এই তো এখানে ছিলেন, দেখুন বোধহয় ঘরের মধ্যে কি দোতলায়। ও কাকিমা! দোতলার জানালায় মুখ বাড়াইয়া মঞ্জুই জিজ্ঞাসা করিল, কে? নিধুর বুকে কিসের ঢেউ হঠাৎ যেন উদ্বেল হইয়া উঠিল। বুক হইতে গলা পর্যন্ত যেন অবশ হইয়া গেল। সে দিশাহারা ভাবে উত্তর দিতে গেল, এই যে আমি নিধু। নিধুদা? বেশ বেশ, লোক যা হোক, দাঁড়ান যাচ্ছি। মঞ্জু জানালা হইতে মুখ সরাইয়া লইল। চক্ষের পলকে সে একেবারে নিচের বারান্দার দোরের কাছে আসিয়া হাসি মুখে বলিল, বারে, আপনি কেমন লোক বলুন তো নিধুদা? কখন এলেন বাড়ি? সন্ধ্যের আগে এসেছি তো। এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনার জন্য কতক্ষণ বসে, নিজে চপ করলাম, বাবা খেতে চেয়েছিলেন বলে, আপনার জন্য রেখে বসে বসে এই আসেন এই আসেন। ওমা, একেবারে রাত 9টার সময় এলেন? নিধু অভিমানের সুরে বলিল, তা
তুমিও তো খোঁজ করনি মঞ্জু। আমি দুবার নৃপেনকে পাঠিয়েছি যে। কেন, জ্যাঠাইমা বলেননি? কই না তো। বা, সন্ধ্যের আগে বিকেলের দিকে দুবার নৃপেন গিয়েছে। আপনাদের বাড়ি কে এক ভদ্রলোক এসেছেন, তিনি ওকে ডেকে গল্প করলেন, কাছে বসালেন, ও বলছিল আমায়। তাহলে জ্যাঠাইমা বলতে ভুলে গিয়েছেন, ব্যস্ত আছেন কি না অতিথি নিয়ে। আসুন বসুন, দালানের মধ্যে বসবেন না রোয়াকে? আজ বড্ড গরম, ভাদ্র মাসের গুমোট। রোয়াকেই বসি, বেশ হাওয়া আছে। মঞ্জু যেন খানিকটা আপন মনেই বলিল, দেখুন তো, চপগুলো সব জুড়িয়ে জল হয়ে গেল। এখন কি খেতে ভালো লাগে? বিকেলে বেশ গরম ছিল, খেয়ে কিন্তু নিন্দে করতে পারবেন না। নিধু হাসিয়া বলিল, কেন, নিন্দেই তো করব, খারাপ হলেও ভালো বলতে হবে? খারাপ কখনো হয়নি, রান্নায় আমি স্কুলে সার্টিফিকেট পেয়েছি, জানেন তা? তবে জুড়িয়ে গেল। আপনি বসুন, আমি ওগুলো গরম করে নিয়ে আসি। আধ ঘন্টা পরে মঞ্জু, নৃপেন, বীরেন ও নিধু বসিয়া গল্প করিতেছিল। হঠাৎ মঞ্জু বলিল, চলুন ছাদে যাই নিধুদা, বড় গরম এখানে, চলো মেজদা। সবাই মিলিয়া খোলা ছাদে শতরঞ্জি পাতিয়া আসর জমাইল। নানা ভূতের গল্প, শহরের গল্প, বীরেনের মুখে উৎসাহের সহিত বর্ণিত গত সপ্তাহে কলিকাতায় ফুটবল খেলার গল্প ইত্যাদিতে আড্ডা মুখর হইয়া উঠিল। ছাদের উপরে নুইয়ে পড়া বাঁশঝাড়ে রাত চড়া কোনো পাখির ডানা ঝটাপটি, পরিষ্কার শরতের আকাশে সুস্পষ্ট জলজলে নক্ষত্ররাজি ও ট্যাঁচা ছায়াপথ। নিধু যেন নূতন মানুষ হইয়া গিয়াছে। জীবনে যেন সে এই প্রথম আনন্দ কাহাকে বলে জানিয়াছে। এরা কত ভালো ভালো জায়গার গল্প বলিতেছে, কখনো নিধু সেসব দেশে যায়ও নাই। কলিকাতায় গেলেও সেখানকার শিক্ষিত বড়লোকদের সঙ্গে এদের মতো মেশেও নাই। জজ মুন্সেফের বাড়িতে শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এত রাত্রি পর্যন্ত বসিয়া গল্প গুজব করিবে, আর বছর এমন সময় সেই কি সে কথা ভাবিতে পারিত? হঠাৎ তাহার মনে পড়িল, যে জন্য সে বাড়ির ভিতর আসিয়াছিল, সুনীলবাবু ও মুন্সেফবাবুর আসার কথা বলিতে, সে কথা এখনো বলা হয় নাই। মঞ্জুকে দেখিয়া সে সব ভুলিয়া গিয়াছে। কথাটা সে এ আসরেই বলিল। বীরেন বলিল, ও সুনীলবাবু এখানে এসেছেন নাকি সাবডেপুটি হয়ে? তা তো জানি নে, তার সঙ্গে আলাপ আছে বুঝি? খুব, সিমলেতে আমাদের মামার বাড়ির পাশের বাড়িতেই। মঞ্জু বলিল, ওর বোন ভানু আমার সঙ্গে এক ক্লাসে পড়তো, গত বছর বিয়ে হয়ে গেল, খুব জাঁকের বিয়ে। সুনীলবাবুর বাবা বেশ বড় লোক, তিনিও রিটায়ার্ড সাব জজ। কাল এলে কখন আসবেন? বোধহয় সকালের দিকেই। কাকিমাকে বলো বীরেন, আমি বলতে ভুলেই গিয়েছি। রাত্রে নিধুর মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, কাল বলবো নাকি খেতে মঞ্জুদের? বীরেনও যে এসেছে তাকেও বলতে হয়। কিন্তু মা, কাল একটু গোলমাল আছে। সাবডেপুটি আর মুন্সেফবাবু আসবেন বেড়াতে ওদের বাড়ি। কাল দরকার নেই, সেই সব নিয়ে ওরা কাল ব্যস্ত থাকবে। সকালে উঠিয়া নিধু রামনগরের পাকা রাস্তার উপর পায়চারি করিল বেলা 8টা পর্যন্ত। তখনও পর্যন্ত কাহাকেও আসিতে দেখা গেল না। না আসিলেই ভালো, দিনটা একেবারে মাটি হইয়া যাইবে উহারা আসিলে। এত বেলা যখন হইয়া গেল, হয়তো আর আসিবে না। 8:30 পর্যন্ত রাস্তার উপর অপেক্ষা করিয়া নিধু বাড়ি ফিরিতেছে, পথে নৃপেনের সঙ্গে দেখা। সে বলিল, বারে, কোথায় গিয়েছিলেন বেড়াতে? আপনার বাড়ি বসে বসে। কেন? দিদি সেই 7:30টার সময় আপনাকে ডাকতে পাঠিয়েছে, জল খাবার খাবেন বলে খাবার সাজিয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও নৃপেন, আমি নেয়ে নি পুকুরে, তারপর যাচ্ছি। স্নান সারিয়া ফিটফাট হইয়া মঞ্জুদের বাড়িতে যাইতে 9টা বাজিয়া গেল। বাড়ির ভিতর পা না দিতেই মঞ্জু রান্নাঘরের দাওয়া হইতে বলিল, আজকাল আপনার হয়েছে কি? লুচি জুড়িয়ে জল হয়ে গেল, কখন ডাকতে পাঠিয়েছি নিপেনকে, বেশ লোক যা হোক।
মঞ্জুর মা বসিয়া নিজের হাতেই ওল কুটিতেছেন। তিনিও বলিলেন, এসো বাবা, মঞ্জু এখনো খায়নি, বলে অতিথিকে না খাইয়ে আগে খেতে নেই। আমি বললাম, ও তো ঘরের ছেলে, ও আবার অতিথি কোথায় মা, তুই খেয়ে নে। মেয়ের সবই বাড়াবাড়ি। নিধু অপ্রতিভ হইল। সঙ্গে সঙ্গে এক অপূর্ব উত্তেজনা ও আনন্দে তাহার সারা শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। মঞ্জু না খাইয়া আছে, সে খায় নাই বলিয়া? কেন? কই, কোনো মেয়ে তো এ পর্যন্ত তাহার না খাওয়ার জন্য নিজেকে অভুক্ত রাখে নাই। অন্তত কোনো শিক্ষিতা তরুণী বড়লোকের মেয়ে তো নয়ই। নিজের সৌভাগ্যকে সে যেন বিশ্বাস করিতে পারে না। মঞ্জু তাহাকে ভিতরের ঘরের বারান্দায় খাইতে দিয়া কাছে দাঁড়াইয়া রহিল। বলিল, আজ যে সেই প্লে সিলেক্ট করার দিন, তাও আপনি ভুলে বসে আছেন নিধুদা? কেন ভুলব? তবে আজ অরুণবাবুর আসার কথা ছিল না? বড়দা বেলা 12টার কম কি পৌঁছবেন এখানে? যদি আসেন তো ও বেলা সবাই মিলে বসে। আচ্ছা মঞ্জু, একটা কথা বলবো। কি? তুমি না খেয়ে রইলে কেন এত বেলা পর্যন্ত? অন্যায় নয় তোমার? কাকিমা কি ভাবলেন? মা আবার কি ভাববেন বারে? নিধুর একটু দুষ্টুমি বুদ্ধি আসিয়া জুটিল। কেউ কোনো দিকে নাই দেখিয়া সে সুর নামাইয়া বলিল, শুনবে কি ভাবছেন? ভাবছেন মঞ্জুর সঙ্গে নিধুর খুব ভাবসাব হয়েছে কিনা, তাই ও না খেলে মেয়েও খায় না। মঞ্জু চোখ পাকাইয়া বলিল, ভদ্রলোকের বাড়িতে বসে ভদ্রলোকের মেয়েদের সম্বন্ধে এসব কি কথাবার্তা হচ্ছে? নিধু হাসি মুখে বলিল, বেশ করছি, যাও। কাকিমা ভাবতে পারেন কিনা বলো? পাড়া গাঁয়ের ভূত কি আর সাধে বলে? আর তোমার পৈতৃক ভিটেও তো এই পাড়া গাঁয়েই, বিলেত থেকে তো আসনি। না এসেছি তো না এসেছি, জান কি হবে তার? পাড়া গাঁয়ের ভূত বলে তাহলে আমায় গালাগাল দেওয়াটা কি ভালো? তবে এমন সময় হঠাৎ বীরেন ও নৃপেন একসঙ্গে ব্যস্ত সমস্তভাবে ঘরে ঢুকিয়া বলিল, ও নিধুদা, ও দিদি, ওরা সব এসেছেন। মুন্সেফ অমরবাবু আর সাব ডেপুটি বাইরের ঘরে বাবার সঙ্গে, আসুন শিগগির। আমার কথা ওরা জিজ্ঞেস করলেন নাকি? না, তা কিছু বলেননি, তবে বলছিলেন আপনাকে দিয়ে খবর দেওয়া ছিল। মঞ্জু বলিল, অত তাড়াতাড়ি গোগ্রাসে গিলতে হবে না। এমন তো লাট সাহেব কেউ আসেনি। ও লুচি দুখানা খেয়ে নিয়েই একটু পরেই না হয়। আপনাকে তো তারা ডেকে পাঠাননি। কিন্তু নিধুর পক্ষে ধীরে সুস্থে বসিয়া বসিয়া লুচি খাওয়া আর সম্ভব নয়। যাহারা আসিয়াছেন তাহারা তাহার পক্ষে লাট সাহেবই বটে। এ অবস্থায় আর থাকা চলে না। নিধু এক প্রকার ছুটিতে ছুটিতে বাহিরে আসিল। বৈঠকখানায় অনেক লোক। লালবিহারী বাবু, নিধুর বাবা, সাব ডেপুটি ও মুন্সেফ বাবু, উপেন হালদার ও স্থানীয় স্কুলের পণ্ডিত উমাপদ ভট্টাচার্য সকলে মিলিয়া বসিয়া পল্লীগ্রামের বর্তমান দুর্দশার কথা আলোচনা করিতেছেন। সুনীলবাবু নিধুকে দেখিয়া বলিয়া উঠিলেন, আরে এই যে নিধিরাম বাবু মশাই, রাস্তা বড় ভয়ানক। জায়গায় জায়গায় এমন কাদা যে সাইকেল চলে না, কাঁধে তুলে আনতে হয়েছে। বসুন। মুন্সেফ বাবু বলিলেন, আপনাদের বাড়িটা কোন দিকে? আমরা সেখানেও যাব। নিধুর বাবা রামতারণ বিনয়ে ভাঙিয়া পড়িয়া বলিলেন, যাবেন বই কি, গরিবের কুঁড়েতে আপনাদের মতো মহৎ লোকের পায়ের ধুলো পড়বে এ আমরা আশা করতে পারি নে। লালবিহারী ভায়া আমাদের গ্রামের চূড়ো, উনি আজ এসেছেন বলেই আপনাদের মতো লোকের। সকলে মিলিয়া গ্রাম দেখিতে বাহির হইলেন। গ্রামে দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা ভাঙা শিব মন্দির ছাড়া অন্য কিছুই নাই। উমাপদ পণ্ডিত সেটির মধ্যে নিজে ঢুকিয়া সকলকে ভিতরে আসিতে বলিলেন। সাপের ভয়ে কেহই ভেতরে গেলেন না। কবাটহীন দরজার কাছে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিলেন। নিধুর বাড়ির বাহিরের ঘরেও সকলে একবার আসিয়া বসিলেন। নিধু চা ও খাবারের ব্যবস্থা পূর্ব হইতেই করিয়া রাখিয়াছিল। সকলকে রেকাবি করিয়া খাবার দেওয়া হইল। সুনীলবাবু ও মুন্সেফবাবু ছাড়া আর কেহ খাইতে চাহিলেন না, কারণ বাকি সকলে বৃদ্ধ। উহারা
সন্ধ্যান্নিক না করিয়া খাইবেন না। সকলে মিলিয়া আবার মঞ্জুদের বাড়ি ফিরিলেন। সুনীলবাবুকে মঞ্জুর মা বাড়ির ভিতরে ডাকিয়া পাঠাইলেন। বীরেন তাহাকে লইয়া গেল। নিধু সঙ্গেই দাঁড়াইয়াছিল, কিন্তু তাহাকে বীরেন যেন দেখিতেই পাইল না আজ। নিধু বাড়ি ফিরিয়া আসিতেই তাহার মা বলিলেন, হ্যাঁ রে, মোহনভোগ খারাপ হয়নি তো? কেন খারাপ হবে, বেশ হয়েছিল। সবটা খেয়েছিল? ওরা খেয়েছিলেন তো, হাকিমবাবুরা? সবটা খেয়েছিল, ভালো হলে খাবে না কেন? হ্যাঁ রে, তুই এখানে খাবি না জজবাবুদের বাড়ি খেতে বলেছে? এ ধরনের সোজা প্রশ্নের উত্তরে নিধু প্রথমটা কি বলিবে ঠিক করিতে পারিল না। পরে বলিল, না, বাড়িতেই খাবো। ওরা খেতে বলেছিল, কিন্তু আমার লজ্জা করে মা, রোজ রোজ ওদের বাড়ি। নিধুর মা ক্ষুণ্ণ স্বরে বলিলেন, তা আজকের দিনটা কেন খেলি নে? ভালোটা মন্দটা হতো, বড় বড় বাবুরা এসেছে বাড়িতে। তা হোক মা, ফি রবিবারেই তো ওখানে খাচ্ছি, তোমার হাতের রান্না খাওয়া বরং হয়েই ওঠে না আজকাল। নিধুর মা মনে মনে খুশি হইলেন। ছেলের মতো ছেলে নিধু, এখন বাঁচিয়া থাকিলে হয়। আজ তাহার দৌলতেই তো তাহাদের খড়ের ঘরে হাকিম হুকুমের পায়ের ধুলা পড়িল। বংশের মুখ উজ্জ্বল করা ছেলে বটে। দুপুরের পরেই তিনি পুকুরের ঘাটে বাসন মাজিতে গিয়া বুঝিলেন কথাটা সারা গ্রামে রাষ্ট্র হইয়াছে। তিনুর মা বুড়ো রায়গিন্নি বলিলেন, হ্যাঁ রে ও নতুন বউ, তোদের বাড়ি নাকি রামনগর থেকে ডিপটিবাবু আর মনসাববাবু এসেছিল? হ্যাঁ দিদি, কার মুখে শুনলে? ও মা, এই দক্ষ পিসি বললে, জগ ঠাকুরুন তাকে বলেছে। সকলেই তো বলছে। তা বেশ, ভালো ভালো। জজবাবুদের বাড়ি এসেছিলেন, তা নিধুকে খুব ভালোবাসেন কি না, তাই এখানেও এলেন। বড় ভালো লোক। ইতিমধ্যে আরও 2-3টি পাড়ার ঝি বউ পুকুরের ঘাটে বাসন হাতে আসিলেন। সকলের মুখেই ওই এক প্রশ্ন, হাকিমদের বয়স কত? নিধুর মা কি খাইতে দিল তাহাদের? বুড়ো রায়গিন্নি বলিলেন, তা বেঁচে থাক নিধু, ওকে সবাই ভালোবাসে, অমন ছেলে গাঁয়ে নেই। তাই এখন বলো দিদি, তোমাদের আশীর্বাদে, তোমাদের মা বাপের আশীর্বাদে নিধু এখন। নিধুকে কিন্তু সারা দিনের মধ্যে ও বাড়ি হইতে কেহই ডাকিতে আসিল না। বৈকালের দিকে সে নিজেই একবার মঞ্জুদের বৈঠকখানায় গিয়া খোঁজ লইয়া জানিল সুনীলবাবু ও মুন্সেফবাবু বাড়ির মধ্যে জলযোগ করিতেছেন, এখনই রামনগরে ফিরিবেন। লালবিহারী বাবুকে বাহিরে দেখা গেল না, সম্ভবত অন্তপুরে অতিথিদের আদর আপ্যায়নে নিযুক্ত আছেন। কিছু ভালো লাগিল না। পৃথিবীটা হঠাৎ যেন ফাঁকা হইয়া গিয়াছে। রামনগরের পাকা রাস্তার উপরে খানিকটা উদ্ভ্রান্তভাবে পায়চারি করিতে করিতে সে একটা সাঁকোর উপরে আসিয়া বসিল। হঠাৎ সে দেখিল দূরে 2খানা সাইকেলে সুনীলবাবু ও মুন্সেফবাবু আসিতেছেন। তাহারাও তাহাকে দেখিয়াছেন মনে করিয়া সে উঠিয়া দাঁড়াইল, নতুবা হয়তো গাছের আড়ালে লুকাইয়া পড়িত। সুনীলবাবু কাছে আসিয়া বলিলেন, নিধিরামবাবু বেড়াতে বেরিয়েছেন বুঝি? খুঁজলাম আপনাকে আসবার সময়, পেলাম না। আপনি কাল সকালে যাবেন? দুজনেই সাইকেল হইতে নামিয়াছিলেন। নিধু কিছু দূর পর্যন্ত তাহাদের সঙ্গে হাঁটিয়া আগাইয়া দিয়া আসিল। সন্ধ্যার পরে সে বাড়ি ফিরিল। নিধুর মা বলিলেন, বিকেলবেলা কিছু খেলি নে, জজবাবুর বাড়ি খাবার খেয়েছিস বুঝি? হ্যাঁ, সে আমি তখনই বুঝেছি। তোকে না খাইয়ে কি ওরা ছাড়ে কখনো? হাকিমবাবুরা চলে গেল বুঝি? গেল। এমন সময় একটা লণ্ঠনের আলো তাহাদের উঠানে পড়িল, এবং আলোর পিছনে লণ্ঠন ধরিয়া যে 2জন মেটে পাঁচিলের ছোট্ট দরজা দিয়া বাড়ির ভিতরে ঢুকিল, তাহাদের দেখিয়া নিধু বিস্ময়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। মঞ্জু আগাইয়া আসিয়া বলিল, ও জ্যাঠাইমা, কি করছেন? নিধুদা কোথায়? ও মা, এই যে নিধুদা। হতভম্ব নিধু কিছু জবাব দিবার পূর্বেই মঞ্জু বলিল, বড়দা এসেছেন, আপনাকে খুঁজছেন কখন থেকে। জ্যাঠাইমা, নিধুদা আজ রাত্রে ওখানে খাবে কিন্তু। চলুন নিধুদা, আসুন।
বলিয়া নিধুকে বিশেষ কিছু বলিবার সুযোগ না দিয়াই মঞ্জু ও নৃপেন তাহাকে লইয়া বাড়ির বাহির হইয়া গেল। নৃপেন আগে, মঞ্জু ও নিধু পিছনে। পথে মঞ্জু বলিল, কি হয়েছে আপনার? সারাদিন দেখিনি কেন? ছিলেন কোথায়? বাড়িতেই ছিলাম, যাব আবার কোথায়? আমাদের ওখানে যাননি যে বড়? সব সময়েই যে যেতে হবে তার মানে কি? মঞ্জু নিধুর উত্তর শুনিয়া অবাক হইয়া তাহার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, কি হয়েছে আপনার? কিছুই না, আমরা গরিব মানুষ, আমাদের আবার হবে কি? কেন, রাগ হলো কেন হঠাৎ শুনি? কি হয়েছে? কিছুই না, কি আবার হবে? রাগ হয়েছে তা বুঝতে আমার বাকি নেই, কিন্তু আমি কি করব নিধুদা? বাড়িতে আজ সবাই ওদের নিয়ে ব্যস্ত। আমি ওদের সামনে কবার বেরিয়েছি, ডাকবার সুবিধে থাকলে ডাকতাম। নিধুর রাগ নিবিয়া জল হইয়া গেল। বেচারি মঞ্জু, সে কি করিবে? বাড়ি ঢুকিয়া মঞ্জু মাকে ডাকিয়া বলিল, নিধুদা রাত্রে আমাদের এখানে খাবে বলে এনেছি মা। আজ সারাদিন আমাদের বাড়িতে আসেনি মা, এখন গিয়ে ধরে আনলাম। আসুন বড়দার সঙ্গে দেখা করিয়ে দিই। পাশের ঘরে মঞ্জুর বড়দা অরুণের সঙ্গে আলাপ হইল। অরুণকে নিধুর তেমন ভালো লাগিল না। কথার মধ্যে বেশিরভাগ বাঁকা সুরে ইংরাজি বলে, ঘন ঘন সিগারেট খায়, একটু নাক সিটকানো গর্বের ভাব কথাবার্তার মধ্যে। অরুণের প্রতি কথায় পাড়া গায়ের সব কিছুর ওপর একটা ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব বেশ সুস্পষ্ট। উফ, কাল কি সোজা কষ্ট গিয়েছে এখানে পৌঁছতে! বাবারও যেমন কাণ্ড। বলেছিলুম দেশে পুজো করে কি হবে, ছুটি নিয়ে এই অজ পাড়া গায়ে বসে আছেন। তারপর যখন ম্যালেরিয়াতে ধরবে না তখন বুঝবেন। বাবা, এই জঙ্গলে মানুষ থাকে? তা বটে, আমরা উপায় নেই বলে পড়ে আছি। আপনি বুঝি রামনগরে প্র্যাকটিস করেন? ফিল্ড কীরকম? আগে ভালোই ছিল, এখন দেশে নেই পয়সা। আপনিও তো ল পড়ছেন শুনলাম। আমি যদি বসি আলিপুরে বেরুবো। এসব জায়গায় লাইফটা নষ্ট করে কোনো লাভ নেই, পয়সা পেলেও না। না, আপনাদের মতো লোক কেন এখানে থাকতে যাবেন? আর আধ ঘন্টা পরে মঞ্জুকে সে কিছুক্ষণের জন্য একা পাইল। মঞ্জু বলিল, বড়দার সঙ্গে আলাপ হলো? বেশ লোক বড়দা। কাল সকালে যাবেন নাকি আপনি? যাব না তো কি, এখানে থাকলে তো চলবে না। এখনো আপনার রাগ যায়নি নিধুদা? আমরা গরিব মানুষ, আমাদের আবার রাগ। ওরকম বলবেন না নিধুদা, আমার মনে কষ্ট হয় না ওতে। হলে কি সারাদিন না ডেকে থাকতে পারতে? কিছু লাভ ছিল না ডেকে, সামনে বেরুতে পারতাম না তো। কেন? ওরা সব সময় ঘরের মধ্যে, অমরবাবুর সামনে আমি বেরোইনি, ওর সঙ্গে আলাপ নেই আমার। আমি ভাবলুম আমাকে ওদের সামনে কি করে বার করবে ভেবে আর ডাকলে না। দুষ্টু বুদ্ধি আপনার হাড়ে হাড়ে, কুটিল মন কি না? সে তো জানোই, পাড়া গাঁয়ের মানুষের মন কখনো সরল হয়? হয়ই না তো, সেটা মিথ্যে কথা নাকি? তার প্রমাণ পেয়েই গেলে, হাতে হাতেই পেলে। এমন আড়ি দেব আপনার সঙ্গে যে আর কখনো কথা বলবো না। না, তা করো না লক্ষ্মীটি, তাহলে থাকতে পারবো না। তবে তবে ওরকম করেন কেন? এখন বলুন, আর ওসব কথা বলবেন না। কখনো না। পুজোর সময় প্লে করার কি হবে? ঠিক করে ফেলো, অরুণবাবু তো আছেন। বড়দা বলছিলেন রবি ঠাকুরের ফাল্গুনি প্লে করতে, কলকাতায় সম্প্রতি হয়েছে, উনি দেখে এসেছেন। উনি যা বলেন, বইখানা আনতে বলো। আপনি কি বলেন? আমিও সবের কি জানি। আমরা জানি যাত্রার প্লে। রামনগরের উকিল মোক্তারদের একটা থিয়েটার আছে, তারা পুজোর সময় গিরিশ ঘোষের জনা করবে, আমাকে পার্ট নিতে বলেছে। কি পার্ট নেবেন তা এখনো ঠিক হয়নি। ভালো পাঠ করতে পারেন? কখনো করিনি, কি করে বলি, তবে চেষ্টা করলে মন্দ হবে না। আমার মনে হয় খুব ভালোই হবে। তুমি পাঠ করবে তো? আমি তো স্কুলে পাঠ করে এসেছি ফি বছর, আমার অভ্যেস আছে। গান যাতে আছে এমন পাঠ আমায় দিত। এখানেও তাই নিতে হবে তোমায়,
গান তুমি ছাড়া কে গাইবে? আচ্ছা, একটা কথা, পাড়া গাঁয়ে কেউ কিছু বলবে না তো? তোমরা করলে কেউ বলবে না, কাকাবাবুর নামে সবাই তটস্থ, অন্য কেউ হলে রক্ষে রাখতো না। সে আমি জানি। আচ্ছা, গাঁয়ের আর কোনো মেয়ে পার্ট নিতে পারে? আমার তো মনে হয় না, তবে ভুবন গাঙ্গুলির এক মেয়ে এসেছে বাপের বাড়ি, বিয়ে হয়েছে, জামাই রেলের অফিসে ভালো চাকরি করে। তুমি ডাকিয়ে জিজ্ঞেস করো। ও বিয়ের আগে গোয়ারি গার্লস স্কুলে পড়তো মামার বাড়ি থেকে, সেখানে পাঠ করত। কি নাম? আমি তো জানি নে, কালই আলাপ করব। নাম হৈমবতী। এখন শুনছি নাম হয়েছে হেমপ্রভা। ও চিরকাল মামার বাড়িতে মানুষ, এখানে বড় একটা আসতো না। তাছাড়া ওর বাবাও নাকি এখানে থাকতো না। যাক, সে কথা বাদ দাও মঞ্জু, ডেকে নিয়ে আসতে পারো তো এসো। তারপর সেই কাগজ বার করার কথা মনে আছে তো? সে তো পুজোর পর। না, পুজোর সময় প্রথম সংখ্যা বার করব। যা তোমার ইচ্ছে, তুমি যা বলবে আমি তাই করব। মনের কথা বলছেন নিধুদা? মনের কথা নিশ্চয়ই, বিশ্বাস করো মঞ্জু। রাত্রে আহারাদির পরে নিধু চলিয়া আসিল। আসিবার সময় মঞ্জু দরজায় দাঁড়াইয়া বলিল, সামনের শনিবারে আসবেন তো? কেন আসব না? না এলে আপনার সঙ্গে আড়ি দেব। দেখো আসি কি না। তৃতীয় পর্ব এইটুকুই। পরের পর্ব নিয়ে খুব শীঘ্র আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।